আমি একদম সোজাসুজি যাচ্ছি শিবব্রত ব্যানার্জির কাছে, আইএম-এর সদস্য শিবব্রত বাবু। শিবব্রত বাবু, এতদিন ধরে এত কিছু ঘটে গেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই তো সমান অপরাধী। আজ একটি অভয়ার মৃত্যু এবং এত বড় ব্রুটালিটির পরে আমরা গোটা সিস্টেম নড়ে চড়ে বসলাম। এটা তো অনেক আগে করা যেতে পারতো। আমরা যখন কথা বলছি তখন আমরা অলরেডি জানি যে জনৈক জলপাইগুড়ির একজন চিকিৎসক, সেই চিকিৎসক মূলত নাকি এই গোটা সিন্ডিকেটটাকে কন্ট্রোল করতেন। এগুলো তো অজানা নয়, মঙ্গল গ্রহে হয়নি শিবব্রত বাবু। হ্যাঁ, এরা হচ্ছে ওই সেই ধরনের লোক যারা এক্ষুনি ম্যাডাম যেটা বলছিলেন, প্যান্ডেমিকে খাটা ডাক্তারদের সস্তা রাজনীতির জন্য দেশদ্রোহী বলে। কালকেই দেখছিলাম আপনাদের প্রতিবেদনে। আবার কোনো একজন এমএলএ তিনি বলেন, এই ডাক্তাররা যদি জনরোষে পড়ে, এনারা যদি খাবার দাবার না পান তাহলে তারা দায়িত্ব নেবেন না। এই ডাক্তারবাবুরা এই দলে পড়েন এবং এনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে, আমি আইএমের যুগ্ম সম্পাদক হিসাবে বলছি, এনাদেরকে আমার ডাক্তার বলতে কুণ্ঠাবোধ। সুতরাং এই যে ঘটনাটা চলছে, এটা একটা অবক্ষয়। এই অবক্ষয় আমাদের দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে এসেছি। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আরজি করের ঘটনাটা একটা ঘটনা সবাইকে নাড়িয়েছে, কিন্তু এই ঘটনা ঘটারই ছিল। এর ভেতরে ভেতরে ঘুম ধরেছে, প্রতিটা জায়গাতে ঘুম ধরেছে। আজকে প্রশাসনের প্রতিটা জায়গাতে ঘুম ধরেছে এবং এই যে ঘুম ধরা বহুদিন ধরে বহুভাবে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা প্রতিটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি তুমি অন্ধ যুধিষ্ঠির হও, তাহলে তো তার জ্ঞান ফেরানো যাবে না। তাহলে তাকে কি করে জ্ঞান ফেরাবো? যে লোক আজকে বলছে যে ডাক্তার দেশদ্রোহী, সে নিজেও জানে কালকে তার পেটে ব্যথা হলে সেই দেশদ্রোহীর কাছে গিয়ে তার চিকিৎসাটা নিয়ে তাকে তার প্রাণটা বাঁচাতে হবে। আজকে যে লোকটা বলছে যে জনরোষ হলে সেই ডাক্তারবাবু কি করে বেরিয়ে খাবার খাবে সেটা ভাবতে হবে, তিনি একজন এমএলএ, তিনি একজন এতই দায়িত্বপূর্ণ লোক। তার কাছে আমার এই ওপেন ফোরাম থেকে প্রশ্ন হচ্ছে, তার যদি একটা কন্যা থাকে আর সেই কন্যা যদি আরজি করে পড়তো, আর সেই কন্যা যদি ধর্ষিত হতো এবং খুন হতো, তিনি তার স্ত্রীকে কি এই কথাটা উত্তর দিতে পারতেন? আমাকে আগে এই প্রশ্নটা বলুন, তারপরে তো অনেক আলোচনা হবে। সুতরাং আগে আমরা নিজের দিকে তাকিয়ে দেখি, যে মেয়েটা মারা গেল, যে মেয়েটা এই পুরো একটা সিস্টেমের শিকার হলো, সেইখানে আমি কোথায় দাঁড়িয়ে আছি। সুতরাং এখানে শুধু আমরা ডাক্তাররা তো প্রতিবাদ করছি না। আজকে আপনাদের প্রতিবেদনে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম, চন্দননগর না উত্তরপাড়ার কোনো একজন ভদ্রলোক তার পুজোর জামা কাপড়ের পয়সা দিয়ে খাবার এনে ওখানে সবাইকে খাবার দিচ্ছে। তাহলে আপনি বুঝুন সাধারণ নাগরিক সমাজে কীরকম তার একটা প্রভাব পড়েছে। এই যে একটা সামগ্রিক প্রভাব সবার উপরে পড়েছে, তার সবচেয়ে বড় কারণ ডাক্তারি আপনি সরিয়ে দিন, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, ভাই আছে, সবাই আছে। আজকে একটু আগে ম্যাডাম বলছিলেন জেন্ডার স্পেসিফিকেশন। আরে জেন্ডার স্পেসিফিকেশন কি? যে ভদ্রলোক, মানে আমার নাম নিতেও তার ঘেন্না হয়, যিনি সুনামে দুর্নামে এখন জেলে বসে রয়েছেন, এই প্রাক্তন প্রিন্সিপাল, তার তো যে ল্যাপটপ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সমস্ত ছবি আসছে সেগুলো মহিলার নয়, পুরুষদের। তো আমার তো ওনার সঙ্গে মিটিং করতে গেলেও তো ভয় লাগবে যে বাই জেন্ডার আমি হয়তো রেপ্ট হবো না, কিন্তু আই মে বি সেক্সুয়ালি হ্যারাস তো জেন্ডার নন স্পেসিফিক, তার জন্য তার ছেলে মেয়ে হওয়া লাগে না। সুতরাং কে কোন জায়গায় থাকবে, কে কোন সামাজিক স্তরে থাকবে, সেখানে তারও একটা যেমন নিজস্ব দায়িত্ববোধ আছে। প্রশাসন কেন থাকবে? প্রশাসন থাকবে এই কারণে একটা কঠোর অনুশাসন সেখানে চলতে হবে। আমি একজন আমার ছাত্রীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমি একজন ছাত্রীর অভিভাবকের সঙ্গে কিভাবে কথা বলবো, সেটা আমার শুধু বিষয় নয়, একটা তার উপরে অনুশাসন থাকবে। আমার একজন ছাত্রী ধর্ষিতা হয়েছে, মারা গেছে, তার বাবা মাকে আমি 3 ঘন্টা বসিয়ে রাখবো এবং আমার বলবো যে আপনি আমার চেম্বারের বাইরে এসে বসে থাকুন, আমি তাকে দৌড়ে চলে যাব, তার বাবা মাকে নিয়ে চলে যাব। আমি দায়িত্ব নিয়ে বলছি
আমি যদি আজকে ওইখানকার প্রিন্সিপাল হতাম, আমি প্রথম দিনেই ছাত্রদের সঙ্গে ওখানে বসে থাকতাম, কারণ সমস্ত দায়িত্ব আমার, সমস্ত দায়িত্ব আমার। আমার বদনাম হচ্ছে, আমার সমাজে দুর্নাম হচ্ছে, আমি সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে আমি প্রশাসনকে বলতাম আমি এর দায়িত্বভার নিচ্ছি এবং আমি বলছি এর সমস্ত তদন্ত হোক, তার যা লাগবে আমি দেবো। কখনো উনি এরমভাবে বলেছেন? কখনো এটা কোথাও উনি বলেছেন? সুতরাং আইএমএ আমি একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এর কঠোর প্রতিবাদ করছি। যা ঘটছে, যা ঘটেছে এবং যা ঘটতে চলেছে, এখনো আমরা খুশি নই এবং খুশি হওয়ার কোনো জায়গাও নেই। এটা কি অ্যাকচুয়ালি একটি পিরামিড, না আসলে আপনারা রং চং দিয়ে এখন যেহেতু হাতি কাদায় পড়েছে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে আসলে সেই হাতিটিকে আক্রমণ করার চেষ্টা করছেন? অনেকে একদম নির্দিষ্টভাবে এটাই বলছে। দেখুন, এটা তো একটা পেঁয়াজের খোসা, বাইরেটা শুকনো থাকে, ছাড়াতে ছাড়াতে ভেতরে আসল রসদটা পাওয়া যায়। খারাপ কথাটা এখন বলতে চাই না, কারণ সবই প্রমাণ সাপেক্ষ, সিবিআইও আছেন, তারা প্রমাণ করছেন। কিন্তু চূড়াটা নিশ্চয়ই অনেক সরু এবং হয়তো একটা জায়গাতে গিয়েই ঠেকেছে, সেই জন্যই সমস্ত কিছু কণ্ঠরোধের চেষ্টা চলছে। এর বাইরে কিছু বলার নেই, কারণ এর বাইরে যদি আমি বেশি কিছু বলি আমাকে আবার গাড়ি থেকে অ্যারেস্টও করে নেওয়া হতে পারে। আমি একদম নন্দিনীদির কাছে যাওয়ার আগে ভাস্বতীদির কাছে যাব। ভাস্বতীদি, সেই একই প্রশ্ন, লড়াইটা কি শুধুমাত্র চিকিৎসকদের? লড়াইটা কি আমার বাড়ি আপনার বাড়ি বা আসলে গোটা বাংলার নয়, গ্রাম বাংলায় এই লড়াইটা? অনেকে এটা বলার চেষ্টা করছেন এটা নাকি খুব আরবান একটা ব্যাপার। এই যে ন্যারেটিভটা সেট করছে তৃণমূল কংগ্রেস, আমি নাম ধরে বলছি, এটাকে খণ্ডন করার সময় এসেছে। প্রথমত আমি বলি যে এই যে 9 তারিখ থেকে যে ঘটনা চলছে, যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, প্রথমে তাদেরকে আমি অভিনন্দন জানাই। এত সুন্দর প্রতিবাদে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু কোনো খারাপ কাজও এ পর্যন্ত তাদের দ্বারা ঘটেনি, সেটাই আমি আগে প্রথমে বলতে চাই। তারপরে বলছি যে এটা চিকিৎসকদের আন্দোলন যে শুধু চিকিৎসকদের মধ্যে নেই, যারা বলছেন তারা ভেরি মাচ এটা জানেন। কারণ আমি বলছি, আমি যেখানে থাকি আমার পাশের ফ্ল্যাটে একজন মহিলা, কম বয়স, তাকে আমি খবরের চ্যানেল খুব কমই দেখতাম, কিন্তু এখন দেখছি তার ঘরে সারাক্ষণই খবর শুনছে এবং যখনই কোনো মাস ডিসিশন হচ্ছে যে এটা করতে হবে, তখনই সে মনে করছে ও আচ্ছা এটা করতে হবে, ঠিক আছে আমি তাহলে সকাল থেকে এই করে নেব, আমি ঠিক পৌঁছে যাবো। সেও মিছিলে যাচ্ছে, সে ক্যান্ডেল নিয়ে হাঁটছে, তাকে যা যা মাস কর্মসূচি হয়েছে প্রত্যেকটার মধ্যে অংশ নিচ্ছে। এটা যে শুধুমাত্র চিকিৎসকদের মধ্যে নেই সেটা খুব ভালো করে জেনেই তারা বলছে। আমি একজন সিস্টার ইনচার্জ, মানে নার্সিং কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি, আমাদের একটা অর্গানাইজেশন নার্সেস ইউনিটি। আমরা নার্সেস ইউনিটি একদম প্রথম দিন থেকে এর সঙ্গে আছি। কেন আছি তার কারণ, প্রথমত একটা সরকারি প্রতিষ্ঠানে এইরকম একটা নারকীয় কাণ্ড ঘটেছে, তার মধ্যে খুব স্বাভাবিক কথা, খুব স্বাভাবিকভাবে এর জন্য খুব বিরাট শিক্ষিত হতে হয় না। যে কোনো মানুষ বলবে আরে কারা এরকম করলো, তারা কি শাস্তি পাবে, এরকম করে মেয়েটার উপর আক্রমণ হলো। তাহলে ঠিক সেই রকমই স্বাভাবিকভাবে প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে তাদের কি কাজ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আমরা নিশ্চয়ই চিহ্নিত করব এবং শাস্তি দেব। এ কথাটা আজ পর্যন্ত শোনা যায়নি, কিন্তু বিচার চাওয়া হয়েছে, ফাঁসি চাওয়া হয়েছে, কার ফাঁসি সেটাও গণ্ডগোল হয়ে গিয়েছিল। এটা শুধু চিকিৎসকদের আন্দোলন যদি হতো তাহলে এত মিথ্যে কথা, এত কিছু বলতে হতো না প্রশাসকদের। আমরা নার্সরা যারা নাইট ডিউটি করি আমরা জানি যে কি পরিস্থিতির মধ্যে করতে হয়, যেমন উনি জানেন তেমন আমিও জানি। আমাদের মেয়েরা, এটা কলকাতার উপরে হয়েছে বলে এটা আরও বেশি অ্যালার্মিং, কারণ প্রত্যন্ত জায়গায় সেখানে না আছে কোনো গেট, তালা তো দূরস্থ, নেই কোনো সিকিউরিটি, যে যেমন পারে ঢুকে আসছে। এই তো কিছুদিন আগে বীরভূমে ইলামবাজারে একজন নার্সকে একজন পেশেন্ট মলেস্ট করেছে। এইটা আমার আর 10 মাস চাকরি আছে, এই বয়সে এই প্রথম শুনছি কোনো পেশেন্ট এরকম করেছে। তাহলে আমরা কি কালচারটা দিতে পেরেছি সাধারণ মানুষকে। তার মধ্যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখে এ তো কতগুলো ঘটনা এই 9 তারিখের পরে ঘটে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ঘটেছে। তার কতজনের কঠোর শাস্তি হয়েছে, কোনোটারই হয়নি। তাহলে নির্যাতিতার বিচার তো আমরা চাইছি, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু এই রাজ্যের সমস্ত, আমি যদি বলি মেয়েদের নিরাপত্তা চাইছি, তাহলে একই সঙ্গে চাইছি আমরা যে ছেলেরাও যেন বোঝে যে আমার বন্ধু, ও মেয়ে হোক ছেলে হোক আমার বন্ধু, আমার বোন, আমার দিদি, আমরা একসঙ্গে হাঁটবো চলবো, আমরা কাউকে কখনো বিরক্ত করব না বা আমরা কাউকে মেলাইন করব না। তার মানে আমার ছেলেটা ঠিক করে বড় হোক, এটাও কিন্তু এই আন্দোলনের মধ্যে একটা চিন্তা আমাদের আছে। সাধারণ একটা জিনিস ডাক্তাররা চাইছে, নার্সরা চাইছে, সাধারণ মানুষ চাইছে, সবাই চাইছে, সেটা কি
এই জঘন্য অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে, শাস্তি দিতে হবে, এবং তারই সঙ্গে আমরা একটু খোলামেলা সুন্দর করে বাঁচবো, কাজ করব, যথেষ্ট কাজ করব, করিও আমরা। আমি নার্স, আমি বলছি এখানে যারা ডক্টররা আছেন তারা জানেন যে আমার ডিউটি আওয়ার্সের পর আরও 8 ঘন্টা 40 মিনিট আমাকে ডিপার্টমেন্টে থাকতে হয়। ওরকম ঘড়িতে বেজে গেল আপনারা যে কাজ করছেন না বলে, আমি ক্ষমা প্রার্থী আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনারা যে কাজ করছেন না বলে 23 জন মারা গেছে, সুপ্রিম কোর্টে রেজিস্টারে অন রেকর্ড হয়ে আছে। এবার দেখতে হবে অন্যান্য মাসগুলোতে এই 1 মাসের মধ্যে কজন মারা যায়, কিভাবে মারা গেছে, যে প্রসঙ্গটা নিয়ে, যে যার মৃত্যু নিয়ে ঘটনাটা উঠেছে তার নিয়ে তো যা যা বিশ্লেষণ আজ এখনো পর্যন্ত বেরিয়েছে তাতে তো দেখা যাচ্ছে না কোনো চিকিৎসার গাফিলতি। চিকিৎসার গাফিলতি কি এই সময়ে বেড না থেকে হন্যে হয়ে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত যখন সে বেডটা পায় তখন কিন্তু ওই একটু অক্সিজেন পাওয়া ছাড়া তার আর কিছু থাকে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, দরজায় দরজায় ঘুরে ঘুরে আমাদের নিজেদের পেশেন্টদের আমরা ভর্তি করতে পারি না, কই তখন তো তাদের জন্য দেখি না যে কেউ একটুখানি তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আচ্ছা আপনি আসুন আমি আপনাকে ভর্তি করে দিচ্ছি, বা একটা বেড পাবেন, একটা ডায়ালিসিস হবে, কোথাও তার বেড পাচ্ছে না। এইসব পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো মতোই জানে, এগুলো দিয়ে কিছু হবে না। সুপ্রিম কোর্টে যেটা গেছেন আমার ধারণা মানে দেশের সর্বোচ্চ আদালত সবই খুব খুঁটিয়ে দেখবেন এবং যেটা যথার্থ সেটা বলবেন। বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। যারা নিজেরা দায়িত্ব নিয়েছে এই রাজ্যের, কেউ তাদেরকে বলেনি এসো আপনি আসুন, আপনি ছাড়া চলবে না, আপনারা নিজেরাই দায়িত্ব নিয়েছেন, তাহলে এই দায়িত্বটা আজকে অস্বীকার করা যায়? এই যে ডিরেক্টর যার কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, তিনি এত দূর এত কিছু যদি সব কিছু যদি সত্যি হয় বা যদি এর 50%ও সত্যি হয় তাহলে তার দায় কার? দায় হচ্ছে যিনি দায়িত্ব নিয়েছেন। এবং ওই যে এক থ্রেড কালচার, কেউ কিছু বলতে পারছে না, কেউ কিচ্ছু বলতে পারছে না যে এটা না, এটা আমরা করবো না, করলেই ট্রান্সফার। যেটা স্যার বলছিলেন অনেক দিন আগে, আমি বলছি যে কুকুরের ডায়ালিসিস, সেটা আটকানোর জন্য যিনি বলেছিলেন তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এটা যতই ব্যাকাচোরা করা হোক, আন্দোলন থেকে জুনিয়র ডাক্তাররা যেমন অনড়, তারা সরবে না। আমরাও যেমন প্রথম থেকে আছি, এখনও থাকবো, যতক্ষণ শরীরে শক্তি থাকবে ততক্ষণ থাকবো, যখন থাকবে না মন দিয়ে থাকবো। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট যেমন ওনাদেরকে কাজে ফিরতে বলেছে, আবার একই সঙ্গে ওদের নিরাপত্তার কথাও বলেছে। কতটা হয়েছে, কতটুকু হয়েছে?